হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12 সেমিস্টার 4 এর অন্তর্গত কোয়ান্টাম তত্ত্ব অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান 2। আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান 2 নিয়ে আলোচনা করব। সেটা নতুন কথায় কথায় টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো। তো মান 2 এর মোট 38টা প্রশ্ন রয়েছে, বুঝলে? সেই 38টা প্রশ্নের মধ্যে আজকে পার্ট 1 করব, অর্থাৎ আজকে করব 19টা প্রশ্ন। কোয়ান্টামে তোমাদের ওয়েটেজ রয়েছে 4 নাম্বার, মান 2 এর দুটো আসবে। তো যদি তোমরা এই 38টা প্রশ্ন করো, মোটামুটি ধরেই রাখো যে কোনো না কোনো কমন কিংবা ওই ধরনের কোনো প্রশ্ন পেয়েই যাবে, না পাওয়ার কোনো চান্স নেই। তো সেইরকম একটা ব্যাপার, ভালো একটা জিনিস। 38টা প্রশ্ন আজকে হচ্ছে #1 বা এ বলতে পারো, পার্ট এ। এর পরের ভিডিওতে পার্ট বি নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে প্রথমেই ইন্ট্রোডাকশন আমাদের শেষ হয়ে গেল, এবারে পড়াশোনার দিকে যাওয়া যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার 4, উচ্চ মাধ্যমিকও বলতে পারি যাকে আমরা, সেটা 12 ফেব থেকে শুরু হচ্ছে এবং তার প্রিপারেশন ভীষণ ভালো চলছে, এটাই কামনা করি। কারণ কামনা করা ছাড়া ক্যামেরার এই প্রান্তে থেকে আর কিছু তো করতে পারবো না, বাকি তোমাদের সহযোগিতা করে যাচ্ছি যতটুকু পারছি আমি। ব্যাস এইটুকুই। চলো তাহলে আজকের ক্লাসটা, আজকের ভিডিওটা, আজকের পড়াশোনা শুরু করা যাক। तो संक्षिप्त प्रश्नोत्तर मान 2 पार्ट ए। प्रथम प्रश्न आपका स्क्रीन पर ये रहा। কি আছে প্রথম প্রশ্ন? ফটো ক্যাথোডের সাপেক্ষে সংগ্রাহক প্লেটকে অল্প ঋণাত্মক বিভব দিলেও আলোক তড়িৎ কোষ কাজ করে, কারণ ব্যাখ্যা করো। তো যেটা আমি বলি যে শুধুমাত্র উত্তর দেওয়া বা উত্তরটা বুঝিয়ে দেওয়া, উত্তরটা বলে দেওয়া, এটাই কিন্তু এই সিরিজটার প্রধান বক্তব্য না, প্রধান লক্ষ্য না। প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে যে 2 নাম্বারের মতো কিংবা 3 নাম্বারের মতো প্রশ্নটার উত্তর কি করে আমি লিখতে পারছি কিনা, সেইটাও একটু ছেলে মেয়েদেরকে শিখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া। কথাটা ক্লিয়ার হলো? অর্থাৎ আমাদেরকে এখানে প্রশ্ন কি করেছে এবং আমি উত্তর কি করে লিখবো, কিভাবে লিখবো। দেখো, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর ওইভাবে এক্সপ্লেন করা সম্ভব না, তাতে ভিডিও প্রচুর বড় হবে। সেটার জন্য তোমাকে লাইভ ক্লাসে জয়েন হতে হবে। লাইভ ক্লাসে আমি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, আমাদের তো মডেল কোয়েশ্চেন পেপার চলছে রায়মার্টিনের, সেটার লাইভ ক্লাসগুলোতে কিন্তু জয়েন হতে হবে। তাহলে তোমাদের মনে যদি কোনো ডাউট থাকে সেটা জিজ্ঞেস করে নেবে লাইভ ক্লাসে, একদম গরম গরম। কিন্তু এখানে যে বলবো না তেমন না, এখানেও বলবো। যদি এই প্রশ্নটা পরীক্ষায় পড়ে তাহলে কিভাবে লিখতে হবে, প্রথমটা একটু আলোচনা করে দিই, পরের গুলো একটু কম আলোচনা করব। তো প্রথমটাতে আমাকে জিজ্ঞেস করেছে বা আমার কাছে জানতে চেয়েছে যে, কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে যে, কি জানতে চেয়েছে রে বাবা? হ্যাঁ, ফটো ক্যাথোডের সাপেক্ষে, ফটোটাকে বাদ দিয়ে দাও, পুরোটাই আলোক তড়িৎ ক্রিয়া, তো সেই জন্য সব কথাতেই ফটো 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 কারেন্ট, ফটো ইলেকট্রনস এইসব পাবে। অর্থাৎ ক্যাথোডের রেসপেক্টে যদি অ্যানোডকে আমি নেগেটিভ, আগে বুঝিয়ে দিই তারপরে বলবো। অ্যানোডকে আমি যদি নেগেটিভ ভোল্টেজে রাখি তাহলে কি হবে? তো অ্যানোডের দিকে কারা যায়? অ্যানায়ন্সরা যায়। অ্যানায়ন্স মিন্স যারা নেগেটিভ চার্জ পার্টিকেল, তার মানে ইলেকট্রনস। ইলেকট্রনসরা অ্যানোডের দিকে যায়। এবার অ্যানোডকেই যদি আমি নেগেটিভ বিভবে রেখে দিই তাহলে নেগেটিভ নেগেটিভকে রিপেল করবে এবং এই ইলেকট্রনস গুলো যাবে না অ্যানোডের দিকে, যাবে না। আর যদি না যায় তাহলে আমরা কোনো কারেন্ট পাবো না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু বক্তব্য হচ্ছে যে একে যদি কম নেগেটিভ ভোল্টেজ, আর কি -0.25 ভোল্ট এমনি রাখলাম, -0.5 ভোল্ট এমনি রাখলাম, তাহলে তো বলছে আমরা কারেন্ট পাই। কেন? পাওয়া তো উচিত না। এবার দেখো, তাহলেও আমরা কারেন্ট পাই, মানে নট ইকুয়াল টু জিরো। কেন? এটা আমাদের প্রশ্ন। আমি কি প্রশ্নটা বোঝাতে পারলাম তোমাদের? ক্লিয়ার হয়েছে যে জানতে কি চাইছে? জানতে যদি চাও কতটা তোমায়, একটু লিখে যাও এই প্রশ্নের উত্তর। যাই হোক, মজা করতে হবে, মজা না করলে কিন্তু টেস্ট হয়ে যাবে। এমনিতেই টেনশনে ঘুম হচ্ছে না তোমাদের, ঠিক আছে? তার মধ্যে যদি আমি আবার টেনশন ঢুকিয়ে দিই তাহলে তো মুশকিল। আচ্ছা, কাম টু দ্য পয়েন্ট। দেখো, তো এই যে নেগেটিভ প্লেট, এই প্লেটটা কি নেগেটিভ প্লেট। এই প্লেটটাকে যদি আমি কম বিভবে রাখি, কম বিভবে রাখলে একে বাধাটাও দেবে কম। কথাটা বোঝা গেল? বাধা কি রকম দেবে? কম দেবে। সেক্ষেত্রে বাধা যদি কম দেয় তাহলে এই ইলেকট্রন গুলোর তো শক্তি থাকে রে বাবা। ইলেকট্রন গুলোর কি শক্তি নেই? কাইনেটিক এনার্জি কি নেই? জিরো নাকি? না।
যতটা ওর কার্য অপেক্ষক তার চেয়ে বেশি এনার্জি তো তাকে দেওয়া হয়, ইটা তো বেশিই হয়, তাহলে যতটা কার্য অপেক্ষক নিল ই থেকে ডাব্লিউ যেটা মাইনাস হবে সেটাই তো ওর কাইনেটিক এনার্জি। তো এই কাইনেটিক এনার্জিটা অবধি যদি ওর বাধা থাকে, মানে ওর যে কাইনেটিক এনার্জিটা আছে সেটা যদি ওর ইভি মানে চার্জ অফ অ্যান ইলেকট্রন ইনটু পোটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য প্লেট অ্যানোড এত দূর অবধি যদি থাকে তাহলে কোনো প্রবলেম নাই, তাহলে কোনো প্রবলেম নেই, অবশ্যই কিন্তু ওই প্লেটে যাবে, অসুবিধা নেই। কারণ ও যে পরিমাণ বাধা দেবে বা একটা চার্জ প্লেট একটা ইলেকট্রনকে যে পরিমাণ বাধা বল বাধা শক্তি দেবে সেটা হচ্ছে এটা, সেটা যদি ওর কাইনেটিক এনার্জির সাথে ইকুয়াল হয়ে যায় বা কম হয়ে যায়, হয় এ কম হবে বা ইকুয়াল হবে, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু বাই এনি চান্স যদি এ বড় হয়ে যায় তখন কোনো ধরনের কোনো ইলেকট্রন মুভমেন্ট পাবে না, তখন কারেন্টটা শূন্য পাবে, আদারওয়াইজ কারেন্টটা শূন্য হবে না। বলো বোঝা গেল? এটা হচ্ছে আমার রাফ ওয়ার্ক বা এটা হচ্ছে আমার বোঝানো, এটা হচ্ছে আমার বোঝানো, শেখালাম তোমাদেরকে, ঠিক আছে? এবার স্যার উত্তর লিখবো কি করে, এবার একটু ভালো করে শোনো, বোঝো জিনিসটা, একটু বোঝো উত্তর কি করে লিখবো। এটা প্রশ্ন থাকে স্যার লিখবোটা কি, এটাই তো প্রবলেম, বুঝে তো আমি যাই, লিখবোটা কি। গুড গুড কোয়েশ্চেন। দেখো এটার জন্য আমি উত্তরটা দিচ্ছি, এবার প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এইভাবে এক্সপ্লেনেশন সম্ভব না, প্রথমটা আমি দিয়ে দিচ্ছি, একটু শুনে নাও। তোমাকে প্রশ্নতে বলেছে যে ফোটো ক্যাথোডের সাপেক্ষে যদি অ্যানোডকে কম ঋণাত্মক ভোল্টেজে আহিত করা হয় তাহলে আমরা ফোটো কারেন্ট পাই কেন? তা তো উচিত নয়। তুমি এখানে উত্তরটা লিখবে, যখনই এই কেনওয়ালা প্রশ্ন থাকবে প্রথমে একটা টুইস্ট করবে, যে প্রশ্নটাকেই আরেকবার রিরাইট করো, তাতে তোমারই সুবিধা, কম লিখতে হবে। ফোটো ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে যদি ঋণাত্মক বিভবে আহিত করা হয় তাহলেও একটি ন্যূনতম মানের ফোটো কারেন্ট বা ফোটো তড়িৎ প্রবাহ আমরা পেয়ে থাকি, কারণ কারণ আমাদের আমাদের দেওয়া শক্তি ওই মেটাল সারফেসে যে আলোক সক্রিয় ধাতুর ওপর আমাদের বাহ্যিকভাবে দেওয়া শক্তি থেকে কার্য অপেক্ষক পরিমাণ শক্তি খরচ করার পর যে পরিমাণ শক্তি বেঁচে থাকে তাই ইলেকট্রনগুলির শক্তি বা গতিশক্তি, এটা লিখবে গতিশক্তি হিসেবে বিবেচ্য করা হয়। বলো শর্টেড ক্লিয়ার হলো? এই পরিমাণ শক্তি যদি ঋণাত্মক বিভবে আহিত ওই অ্যানোড প্লেটটির সাপেক্ষে সমান বা বেশি হয়ে যায়, কে বেশি, ইলেকট্রনের শক্তিটা বেশি হয়ে যায়, তাহলে নেগেটিভ বা ঋণাত্মক বিভবে আহিত থাকা সত্ত্বেও আমরা কারেন্ট পাই বা ফোটো কারেন্ট পাই। কিন্তু যদি ইলেকট্রনগুলির গতিশক্তি ঋণাত্মক বিভবে আহিত অ্যানোড প্লেটটির গতিশক্তি তো হবে না ওর, মানে শক্তি অপেক্ষা বা স্থিতিশক্তি অপেক্ষা, শক্তি লিখে দেবে, তা তো অসুবিধা নেই, কম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কারেন্ট পাই না। সেক্ষেত্রে ইলেকট্রনগুলি অ্যানোডের দিকে অগ্রসর হতে পারে না, যেহেতু ইলেকট্রনগুলির গতিশক্তি অ্যানোড প্লেটটির বিভব অপেক্ষা কম। খতম। বলো ক লাইন হলো, কত পাতা হলো, কত লাইন হলো, বলো এবার আরামে, ফুল ডিটেলড ইনফরমেশন আছে, কোনো প্রবলেম নেই। লেটস গো ফর দ্য 2 নম্বর প্রশ্ন। আলোক তড়িৎ নিঃসরণ হলো এক্স রশ্মির নিঃসরণের বিপরীত প্রক্রিয়া, ব্যাখ্যা করো। করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, প্রচুর জায়গা আছে, ইভেন রায়মার্টিনও আমি করিয়েছি, কোনো প্রবলেম নেই। অবশ্যই একটা বিপরীত ঘটনা। ফটো ইলেকট্রিক ইফেক্টটা কি হয়? ফটো ইলেকট্রিক ইফেক্টে কি হয়, আমার ইনপুট কি থাকে আর আমার আউটপুট কি থাকে। ইনপুট আমার থাকে ফোটন, মানে কি ফোটন দিলাম আমি, পাই আমি কি ইলেকট্রন। এক্স রশ্মির ক্ষেত্রে আমার কি হয়, এক্স রশ্মির ক্ষেত্রে আমি দিই ইলেকট্রন, ইলেকট্রনকে দিয়ে আঘাত করাই, আর পাই আমি কিন্তু ফোটন। কার ফোটন পাই? এক্স রের ফোটন পাই, এক্স রের ফোটন পাই। বলো শর্টেড ক্লিয়ার? 3 নম্বর, তীব্র লাল আলো তড়িৎ ক্রিয়া ঘটাতে পারে না কিন্তু ক্ষীণ অতিবেগুনি আলো দিয়ে। তীব্র ক্ষীণ এটার সাথে সং নেই, প্রথমে লিখবে যে তীব্রতার উপরে আলোক তড়িৎ ক্রিয়ার নিঃসরণ নির্ভর করে না, তীব্রতার উপর আলোক তড়িৎ ক্রিয়া নিঃসরণ নির্ভর করে না, এটি প্রতিটি ইলেকট্রনের শক্তি এর উপর নির্ভর করে। এখন প্রতিটি ইলেকট্রনের শক্তি, এখন এই ফোটনের শক্তির উপরে নির্ভর করে। এখন প্রতিটি ফোটনের শক্তি ফোটনটির ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সির উপরে নির্ভর করে। আমরা জানি লাল আলোর ফ্রিকোয়েন্সি অনেক কম,
অতিবেগুনি রশ্মির তুলনায়। মনে রাখতে বলেছিলাম RMI, ভাক্স, গামা, মনে আছে? রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড রে, ভিজিবল রে, আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে। তো ভিজিবল রে এর মধ্যে প্রথমে ভায়োলেট, তারপর হচ্ছে রেড। তো রেডের পরে আছে আল্ট্রাভায়োলেট। এদিকে যত যাবে তত কিন্তু কম্পাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে রেড আলোর তুলনায় অতিবেগুনি রশ্মির কম্পাঙ্ক বেশি, দ্যাট মিনস এর এনার্জি বেশি। এনার্জি বেশি হলে ও যদি কোনো মেটাল সারফেসে পড়ে সেখান থেকে ইলেকট্রন বেরোতে পারে, লাল পড়লে হয়তো বেরোচ্ছে না, কোনো প্রবলেম নেই। সর্টেড। 4 নাম্বার, আপতিত আলোর শক্তি কোনো ধাতুর আলোক তড়িৎ কার্য অপেক্ষা কম হলে ওই ধাতুর তল থেকে কোনো ইলেকট্রন নির্গত হতে পারে না। গাণিতিকভাবে উক্তিটির সত্যতা যাচাই করো। গাণিতিকভাবে যদি যাচাই করতে চাও তাহলে তোমাকে আইনস্টাইনের ইকুয়েশন লাগাতে হবে যে আমাদের দেওয়া এনার্জি ইজ ইকুয়াল টু ডাব্লিউ, মানে ওয়ার্ক ফাংশনে খরচ হয় এবং আরেকটা গতিশক্তি হিসাবে খরচ হয়। এই হচ্ছে আমাদের আইনস্টাইনের ইকুয়েশন। বোঝা গেল? এবার বলছে যে যদি ইটা ছোট হয়ে যায় তাহলে কোনো ইলেকট্রন নির্গত হয় না। লিখে দাও, ই যদি ওর থেকে ছোট হয়ে যায় তাহলে কাইনেটিক এনার্জি কি হয়ে যাবে? কাইনেটিক এনার্জি হয় অ্যাকচুয়ালি কিন্তু ই মাইনাস ডাব্লিউ। এবারে ই যদি ছোট হয়ে যায় তাহলে কাইনেটিক এনার্জির ভ্যালুটা কি হচ্ছে? নেগেটিভ। কাইনেটিক এনার্জির ভ্যালুটা কি হচ্ছে? নেগেটিভ। ছোট থেকে বড়কে বিয়োগ করতে হচ্ছে। কাইনেটিক এনার্জি নেগেটিভ কোনোদিন হতে পারে না, মানে ওদের কাইনেটিক এনার্জিটা কি হবে? জিরো হয়ে যাবে। নেগেটিভ তো হবে না, তাহলে সর্বনিম্ন কি হতে পারে? জিরো হতে পারে। সর্বনিম্ন যদি জিরো হয় এবং যদি ইলেকট্রনস গুলোর কোনো শক্তি না থাকে, আরে গতি শক্তি জিরো মানে কি? গতিবেগ শূন্য। আর ইলেকট্রনের যদি গতিবেগ শূন্য হয় তাহলে কারেন্টও শূন্য। কারণ আমরা কি জানি? ইলেকট্রনের ফ্লো থেকে আমরা কারেন্ট পাই। কারেন্ট কি? ফ্লো অফ চার্জ। ফ্লো অফ চার্জ। চার্জ যদি ফ্লোই না করে তাহলে আবার কি করে? মানে তাহলে কারেন্ট ইলেকট্রিসিটি কনসেপ্ট এলো কি জন্য? তাহলে তো স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে তো স্থির হয়ে যেত। বলো, বোঝা গেল? তাহলে তো স্থির তড়িৎ অবধি থেমে যেত। প্রবাহী তড়িৎ শব্দটা এলো কি জন্য? প্রবাহী তড়িৎ মানেই তো হচ্ছে চার্জ মুভ করবে, আধানের একটা গতিবেগ থাকবে। এবার যদি আধানের গতিবেগ না থাকে তাহলে কারেন্ট হবে না। স্থির তড়িৎ অধ্যায়টাতে বা স্থির তড়িতের যতগুলো পার্ট থাকে, এই যে ধরো তোমার ধারক ধারকত্ব, কিংবা ধরো তোমার ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, গাউসের উপপাদ্য, এইসবগুলোতে বা এইসব জায়গাগুলোতে কোথাও কি কারেন্ট পেয়েছিলে? কারেন্টের কোনো জায়গা নেই এখানে, কিন্তু সর্বদাই তুমি যেটা পেয়েছিলে সেটা হচ্ছে আধান। কারেন্ট পাওনি। চলো, সবকিছু ক্লিয়ার, সর্টেড। ঠিক আছে। 5 নাম্বার, ফিফথ, বলেছে ফোটন একটি ভরহীন কণা হলেও তার ভরবেগ আছে, বুঝিয়ে দাও। হ্যাঁ, বুঝিয়ে তো দেবোই, কোনো অসুবিধা নেই। 5 নাম্বার, ফোটনের কিন্তু ভর নেই। ইয়েস, এর কিন্তু মাস জিরো। মাস জিরো বলাটা একটু ভুল, এর কিন্তু রেস্ট মাস জিরো। এর কিন্তু এম জিরোটা হচ্ছে জিরো, অর্থাৎ এর রেস্ট মাস কিন্তু শূন্য। বলো হ্যাঁ না না? এ যদি মুভ করে তখন কিন্তু এর একটা মাস থাকে যেটাকে বলা হয় নন ইনার্শিয়াল মাস, যেটাকে বলা হয় অজড়তীয় ভর। নন ইনার্শিয়াল। ইনার্শিয়াল ফ্রেমে তার নেই, ওর মধ্যে একটা ভেলোসিটি আছে, একটা অ্যাক্সেলারেশন আছে। নন ইনার্শিয়াল ফ্রেমে যদি থাকে তখন ওর একটা নন ইনার্শিয়াল মাস তৈরি হয়। এই হচ্ছে ব্যাপার, যেটা হয় এম ইকুয়াল টু এম জিরো ডিভাইডেড বাই 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই হচ্ছে ব্যাপার। বলো, কথাটা ক্লিয়ার হলো? এইভাবে কিন্তু ওর মাসটাকে আমরা ক্যালকুলেট করি। তো ফোটনের মাস নেই ঠিক কথা, কিন্তু ফোটনের ভরবেগ আছে। ভরবেগ কোত্থেকে পাওয়া যায় না? আইনস্টাইনের যে বিখ্যাত ইকুয়েশন ই সমান হচ্ছে এমসি স্কোয়ার, এই ইকুয়েশনটার থেকে আমরা বলতে পারি যে একটি বস্তুর, বা এটা থেকে বলো না, এটা থেকে বলো না, বলবে ই সমান হচ্ছে পিসি। ই সমান হচ্ছে পিসি, ই পিসি, ই সমান হচ্ছে পিসি। অর্থাৎ আমরা জানি যে কোনো বস্তুর যদি ভরবেগ থাকে, তার ভর যদি নাইবা থাকে, তার যদি ভরটা জিরো হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই, তার যদি ভরটা শূন্য হয়ে থাকে, বাট স্টিল মানে ইট হ্যাজ লিনিয়ার মোমেন্টাম, এর যদি রৈখিক ভরবেগ থাকে তাহলে অবশ্যই কিন্তু তার কোনো না কোনো একটা এনার্জি রয়েছে। এটা কিন্তু আইনস্টাইনের বিখ্যাত ইকুয়েশন। আপেক্ষিকতাবাদের তত্ত্ব থেকে আমরা বলতে পারি যে, আইনস্টাইনের ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে একটি বস্তুর ভর না থাকলেও যদি তার ভরবেগ রয়েছে তবে তার কিন্তু শক্তি রয়েছে। শক্তি রয়েছে। শর্টেড, ক্লিয়ার হলো? আর এই ব্যাখ্যাটাকে ক্লাসিক্যাল মেকানিক্স বা নিউটনিয়ান মেকানিক্স থেকে কিন্তু ব্যাখ্যা করা যায় না, ক্লাসিক্যাল ফিজিক্স থেকে ব্যাখ্যা করা যায় না, সনাতন সনাতন পদার্থবিদ্যা থেকে এটিকে প্রমাণ করা যায় না। এটির জন্য আমাদের মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিদ্যার প্রয়োজন পড়ে। এবং সেখান থেকে বলা হয় যে যদি একটি কণা আলোর বেগে ছোটাছুটি করে, কারণ ফোটন তো আলোর বেগে ছোটাছুটি করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার কি হয়? সেই ক্ষেত্রে তার
ভর নেই কিন্তু তার ভরবেগ আছে, আর সেই ভরবেগটা কিন্তু তার মধ্যে এনার্জি হিসাবে স্টোর থাকে। তার জন্য ফোটনের ভর না থাকা সত্ত্বেও ফোটনের ভরবেগ রয়েছে। বলো সর্টেড? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? এরপর আমরা পরবর্তী একটা সেগমেন্টের দিকে যাই, পরবর্তী প্রশ্নের দিকে যাই। 6 নম্বর, ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য গুরুত্বপূর্ণ কিন্তু একটি ক্রিকেট বলের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য গুরুত্বপূর্ণ নয় কেন? অবভিয়াসলি ল্যামডা ইজ ইকুয়াল টু হয় h/p। বলো হ্যাঁ না না? সর্টেড? ল্যামডা ইকুয়াল টু যদি h/p হয়, তাহলে যার পিটা অনেক বেশি তার ল্যামডা অনেক কম, তাই তো? যার ভরবেগটা অনেক বেশি তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক কম। তো এবার একটা ক্রিকেট বল, তার তো বেগ অনেক প্রচুর বেগে যায় এবং তার ভর অন্তত ইলেকট্রনের মতন তো ভর না, তার চেয়ে তো বেশিই হবে। তো তার ভর আর বেগ দুটো মিলিয়ে কিন্তু বেশি কার থেকে? ইলেকট্রনের থেকে, তাই না না? হ্যাঁ না না? ঠিক আছে, অবশ্যই বেশি। তো বেশি হওয়ার ফলে তার যে ল্যামডাটা, তার ল্যামডাটা কিন্তু কম ইলেকট্রনের ল্যামডার চেয়ে, বা ইলেকট্রন নামক যে কণাটি আছে তার যে ডি ব্রগলি ওয়েভলেন্থ তার চেয়ে কিন্তু একটি ক্রিকেট বলের ওয়েভলেন্থ অনেক অনেক ছোট হয়। তো সেটা আমাদের দৃশ্যমান আলোক রশ্মির মধ্যে পড়ে না এবং আমরা ডিটেক্ট করতে পারি না, মানে দেখতে পাই না, ডিটেক্ট করতে পারবো, ব্যাস দ্যাটস ইট। এই হলো ব্যাপার। ডিটেক্ট করি বলেই তো এর যে ল্যামডাটা, এর ল্যামডাটা হয় অতিবেগুন অবলোহিত তরঙ্গের মতো, ইনফ্রারেড রে, এবং এই ইনফ্রারেড রেটা আমাদের কিন্তু রেডিয়েন্ট হিট মানে বোঝো, বিকিরণতা, রেডিয়েন্ট হিট তার সৃষ্টি করে, এবং এখান থেকে তো থার্মাল ইমেজ তৈরি হয়। যারা যারা থার্মাল ইমেজ জানো তারা আশা করি বুঝতে পারছো যে কি করে থার্মাল ইমেজটা তৈরি হয়। ওরা প্রত্যেকটা জায়গা থেকে একটা করে রেডিয়েশন বার হয়, কিছু করার নেই, প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা আমার কাছ থেকেও, আমার শরীর থেকেও কিন্তু ল্যাম্পটা নির্গত হচ্ছে। মজাদার কনসেপ্ট, সব মিলেমিশে একাকার হয়ে যায়। যাই হোক, 7 নম্বর হবে, একটি ইলেকট্রন ও একটি প্রোটনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান, কার গতি শক্তি বেশি? এই টাইপের প্রশ্ন অনেকবার থাকবে, ঠিক আছে? আমি একটা বলে দিই শর্টে, সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে h/p। এবারে p কে আমরা লিখতে পারি যে h/√2m/e। এইবার তুমি বলো যে দুটো ল্যামডা সেম, ইলেকট্রনের ডি ব্রগলি আর একটি ইলেকট্রন একটি প্রোটনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান, কার গতি শক্তি বেশি? তো গতি শক্তি যদি বলি, দেখো এইচটা কনস্ট্যান্ট, ল্যামডা কনস্ট্যান্ট বলে দিয়েছে, তাহলে কি আমরা বলতে পারি যে 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 রুট ই উপরে তুলে দিলাম, রুট ই উপরে তুলে দিলে প্রপোর্শনাল উইথ 1/√m। এবার দুটোকে যদি স্কোয়ার মেরে দিই তাহলে ই প্রপোর্শনাল উইথ 1/m। তাহলে তারই শক্তি বেশি যার ভর কম। কার ভর কম? ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের এনার্জিটা বেশি হবে প্রোটনের তুলনায়। বলো বোঝা গেল? শর্টেড আছে নাকি কোনো প্রবলেম আছে? এবার একটু স্পিড ধরা গেছে না? ঠিকঠাক আছে, এবার কোনো প্রবলেম নেই। ওকে ওকে, চলো 8 নম্বর। 8 নম্বর কি বলেছে দেখো, বিশুদ্ধ সাইনধর্মী তরঙ্গ দিয়ে পদার্থ তরঙ্গকে নির্দেশ করা যায় না কেন? আচ্ছা, এইটা আর এর পরেরটা 9 নাম্বারটা, এই দুটোর উত্তর কিন্তু অনেকটাই সেম, অলমোস্ট সেম বলবো, ऑलमोस्ट सेम ही है, एक तरह से सेम ही है ये दोनों प्रश्न। ঠিক আছে, তো এখানে যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে এইরকম যে বিশুদ্ধ সাইনধর্মী দ্বারা, চলতরঙ্গ দ্বারা, মানে বিশুদ্ধ দ্বারা তো প্রমাণ করা যায় না, বা যেটা হচ্ছে তোমার ব্যাখ্যা করা যায় না। কেন যায় না? এটা না, মানে এক্ষেত্রে মানে আইনস্টাইন যেটা বলে গেছেন যে এরা না একটা একটা করে তো আসে না, এরা একটা প্যাকেটের মতো আসে। এটা নিশ্চয়ই শুনেছো এতদিনে, প্যাকেটের মতো আছে, তাহলে প্রত্যেকের ওয়েভলেন্থ আছে, প্রত্যেকের একটা ইয়ে আছে, তো সবাই এইভাবে আসে। দেখো আমি একটু বোঝাই, ধরো একটা চলতরঙ্গ তুমি যদি ড্র করো, এইভাবে, আর একটা চলতরঙ্গ যদি ড্র করো এইভাবে, মানে একটা এইভাবে যাচ্ছে, একটা এইভাবে যাচ্ছে, তো এর পুরোটার মধ্যে এইভাবে কিন্তু ওরা ডিস্ট্রিবিউট হয়ে আছে, আবার নেই, আবার এখানে এইভাবে 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 ডিস্ট্রিবিউট আছে। এইটাকে বলা হয় কি জানো তো? প্যাকেট বা গুচ্ছ। এরা একা থাকে না, গুচ্ছ আকারে থাকে, ওই জন্য এদের এক একজনের ভেলোসিটি মাপা হয় না, মানে যেটাকে বলা হয় ফেজ ভেলোসিটি মাপা হয় না, বা দশা বেগ এটা মাপা হয় না, হলো, এদের গ্রুপ ভেলোসিটি মাপা হয়। জিনিসটা বোঝো,
এদের কিন্তু গ্রুপ ভেলোসিটি মাপা হয়, এদের সবার একসাথে কতটা বেগ সেটা মাপা হয়, সেটা প্রাধান্য পায়। ফেজ ভেলোসিটি বা দশা বেগ মাপা হয় না, বাংলায় বলা হয় দশা বেগ, আর এখানে বলা হয় গুচ্ছ বেগ। গুচ্ছ বেগ এটা মাপা হয়, কারণ তারা গুচ্ছের আকারে থাকে। এই জন্য একটি তরঙ্গ দিয়ে বা একটি চলতরঙ্গ দিয়ে বা একটি সাইনোসয়েডাল ওয়েভ দিয়ে পরে একে প্রকাশ করা যায় না। দিস ইজ দ্য রিজন, দিস ইজ দ্য রিজন। হলো, আরো অনেক রকম ব্যাখ্যা করতে পারো, অসুবিধা নেই। এটার যদি ডিটেলড ভার্সন পেতে চাও তাহলে তুমি গুগল করো, তুমি ইউটিউব করো, তুমি জেমিনাই করো। আমি একটা নির্দিষ্ট রেঞ্জ অনুসারে বলছি, এবার তোমার রেঞ্জ যদি বেশি থাকে তুমি চাইলে সার্চ করতেই পারো ভাই, কোনো অসুবিধা নেই। আমি ওই টাইপের টিচার না যে বারণ করে দেবো আমার কাছে পড়ছিস তো আর কেন ইয়ে, ঠিক আছে চক বাদ দাও। আচ্ছা, এইটা একটা প্রুফ করতে বলেছে, সেটা এইখান থেকে হয়ে যাবে। আমরা কি পেলাম, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 2 me। তো এই ই না দিয়ে, এনার্জিটা না দিয়ে, গতিশক্তিটা কি হবে, ইলেকট্রনের গতিশক্তিটা হবে ওই যে ঋণাত্মক প্লেটটা ওকে যে পরিমাণ শক্তি প্রোভাইড করছে, মানে বাধা দান করছে অ্যাকচুয়ালি। তো যে কোনো একটা প্লেট যদি তুমি বলি, তোমাকে যদি বলা হয় অ্যানোড আছে ক্যাথোড আছে, এদের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি। এখানে যদি একটা ই চার্জের একটা যদি ইয়েকে ছেড়ে দিই আমি, তাহলে সে কি পরিমাণ শক্তি ওকে প্রোভাইড করবে বা কি পরিমাণ শক্তি ওর লাগবে এখান থেকে এখানে যেতে, এটা আমরা খুব ভালোভাবে জানি যে কৃতকার্যতে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকে, এবং সেটা হয় কিউভি, মানে হচ্ছে ইভি। এটা বহুবার দেখেছো নানা ভাবে। তো সেই কাইনেটিক এনার্জিটার জায়গায় ইভি পুট করে দেবে, শুরুটা করবে এইখান থেকে, এই যে এখান থেকে শুরু করবে, এইখানে শেষ করবে। এখান থেকে শুরু করবে, 7-এর প্রশ্নটা থেকে শুরু করবে, 10-এর প্রশ্নে শেষ করবে। বলো, সর্টেড? প্রবলেম নেই কোনো? বোঝা গেল? চলো নেক্সট দেখো। তুমি আমার কথা শুনে হাসো না তো। 11 নম্বর, একটি আলোক কোষে আপতিত আলোর কম্পাঙ্ক প্রারম্ভ কম্পাঙ্কের তুলনায় বেশি। অন্যান্য সমস্ত বিষয় অপরিবর্তিত রেখে যদি কম্পাঙ্ককে বাড়ানো হয় তাহলে নিবৃত্ত বিভবের কি পরিবর্তন ঘটবে? সিবিএসসি 2002। ভালো প্রশ্ন। কি বলছে দেখো, প্রথমে ইকুয়েশন দেখবে, এই টাইপের অনেক কোশ্চেন পাবে, পর 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 পর, একে বাড়ালে কি হবে, ও বাড়ালে কি হবে। তো আমি একটু গল্পটাকে করে দিই একটু, হ্যাঁ এটা আগে করে দিই আমি, তাহলে লেখাটা চুকে যাবে। গল্পটাকে করে দিই। একটা আলোক সংবেদী ধাতু, একটা আলোক সংবেদী ধাতু মানে অপটিক্যাল সেন্সিটিভ মেটাল, হ্যাঁ অপটিক্যাল সেন্সিটিভ মেটাল বা লাইট সেন্সিটিভ মেটাল, যাদের ওপর আলো পড়লে তারা ইলেকট্রন নিঃসরণ করে, সেটার উপরে ভিত্তি করেই তো সমস্ত গল্প, পুরো ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়াটা তাই। যেখানে আলোক শক্তি দেওয়া হয় তড়িৎ শক্তি পাওয়া যায়, ইনপুটে আলোক শক্তি, আউটপুটে তড়িৎ শক্তি। ক্লিয়ার? সর্টেড? কোনো প্রবলেম নেই। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি তাই গল্প হয় তাহলে এই রিলেটেড একটা ইকুয়েশনও আমাকে জানা দরকার, আমার জানাটা ভীষণ দরকার, যেটা আইনস্টাইন সাহেব করে গেছেন। যেটা হচ্ছে যে আমার দেওয়া যে এনার্জি, মানে আমি যে পরিমাণ এনার্জি দেব, অর্থাৎ আমি যে পরিমাণ রেডিয়েশন দেবো, এনার্জি তো দিই না, মানে অ্যাকচুয়ালি রেডিয়েশন দিই, তো সেই রেডিয়েশন, প্রত্যেকটা রেডিয়েশনের নিজস্ব নিজস্ব এনার্জি রয়েছে। তো সেই এনার্জিটা দুটো ভাবে খরচ করে ওই মেটাল সেন্সিটিভ, সরি তোমার হচ্ছে ফটো সেন্সিটিভ মেটাল যেটা, বা লাইট সেন্সিটিভ মেটাল। সে প্রথমে করে যে কার্য অপেক্ষক খরচা হয়, আর বাকিটা তার কাইনেটিক এনার্জি হিসাবে খরচা হয়। এই হচ্ছে বেসিক রুল, এই হচ্ছে বেসিক ইকুয়েশন, বেসিক ফর্মুলা। এর থেকে নানাবিধ ফর্মুলা ডিরাইভ করা যাবে প্রয়োজন, মানে স্বাদ অনুসার, বলে না সে স্বাদ অনুসার। তো এই যে কার্য অপেক্ষক জিনিসটা কি, এটা হচ্ছে মিনিমাম এনার্জি। এটাকে কি বলবো? মিনিমাম এনার্জি। কিসের জন্য? টু ব্রেক দ্য বন্ড, টু ব্রেক দ্য বন্ড। নিউক্লিয়াস থেকে ভেঙে তো বেরোতে হবে, নিউক্লিয়াস থেকে তো ব্রেক করে তো ইলেকট্রনকে বেরোতে হবে। তো সেইটা হচ্ছে এনার্জি, মিনিমাম এনার্জি, ওই বন্ডটাকে বা ওই বন্ধনটাকে ছিন্ন ভিন্ন করতে। এবার যেই ও মুক্ত হয়ে গেল, দেন ও কি হলো? ফ্রি হলো। এখানে কি হয়ে যাবে? ফ্রি হয়ে যাবে। ফ্রি এর পরে কি করতে চাইবে? মুভ করবে। স্বাধীনতা দেওয়া তো নয়, দেওয়া মানেই সেখান থেকে সে মুভ করবে, পালাতে চাইবে। তাহলে ফ্রি তো তাকে করা হলো, দেন ও মুভ করবে, মুভ করার জন্য দরকার ভেলোসিটি,
और वेलोसिटी कहाँ से जनरेट होता है? वेलोसिटी जनरेट होता है काइनेटिक एनर्जी से, या फिर वाइस वर्सा। अगर किसी के पास वेलोसिटी होता है तो वो काइनेटिक एनर्जी जनरेट करता है। दोनों बात ही सही है, দুটো ঠিক আছে। গতিশক্তি আছে বলে তার গতিবেগ আছে, আর গতিবেগ আছে বলেই তার গতিশক্তি আছে, এটাও ট্রু, ভাইস ভার্সা। এই হচ্ছে ব্যাপার। টোটাল ফান্ডা, টোটাল ফটো ইলেকট্রিক ইফেক্টের যে মূল মন্ত্র, মূল সার সংক্ষেপ, মূল বিষয় সংক্ষেপ, দিস ইজ এটা। এবার নানাবিধ প্রশ্ন তোমাকে করবে, এটা হচ্ছে মেন ফান্ডা, হয়েছে? এখানে 11 আমি লিখলাম না, এবার থেকে আমি করছি সলভ। দেখো 11 নম্বরের প্রশ্ন তো পড়লাম একটু আগে, আমি আবার পড়ছি। গল্পটা এরকম যে আলোক কোষে যে কম্পাঙ্ক তুমি দিয়েছো, যে ফ্রিকোয়েন্সি তুমি ওয়েভলেন্থ वाला, যে ফ্রিকোয়েন্সি वाला তুমি রেডিয়েশন এখানে দিয়েছো, সেইটাকে আমি যদি বাড়িয়ে দিই তাহলে বলছে নিবৃত্তি বিভবের কি গল্প ঘটবে। দেখো 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 কাণ্ড, নিবৃত্তি বিভবের কাণ্ড কি রকম দেখো। এবার ভালো করে একটু বোঝো, না বুঝলে মুশকিলটা রয়ে যাবে শেষ অবধি, ঠিক আছে? অন্যান্য সমস্ত বিষয় অপরিবর্তিত রেখে যদি কম্পাঙ্ককে বাড়ানো হয়, মানে যেটা দিচ্ছিলাম সেটা বাড়িয়ে দিলাম, কম্পাঙ্ক বাড়ানো মানে এনার্জিটা বাড়িয়ে দিলাম আরো, তো ওর যেটা খরচ হচ্ছিল ডাব্লিউ, ওটা তো ওই থাকবে, কারণ এটা মেটালের উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা উপাদানের উপর নির্ভরশীল। এ থোড়ি না পাল্টাবে। ওর যতটা খাবার দরকার ছিল, যতটা বন্ডটাকে ব্রেক করার জন্য যতটা এনার্জি দরকার ছিল, ঠিক ততটাই যতটা নেবার নিয়ে নেবে। পড়ে থাকা যেটা, সেইটা কাইনেটিক এনার্জি এখন কি হবে? বাড়বে। অর্থাৎ তোমাকে আগে 10 ইলেকট্রন ভোল্ট দিচ্ছিল, তুমি 2 ইলেকট্রন ভোল্ট খরচ করছিলে, 8 ইলেকট্রন ভোল্ট বাকি এনার্জি হিসাবে স্টোর রাখছিলে। এখন তোমাকে 10 দেওয়া হচ্ছে না, 12 দেওয়া হচ্ছে, খরচ তো তোমার ওইটা 2ই আছে, বাট এটা 10 হয়ে গেছে, মানে কাইনেটিক এনার্জিটা বৃদ্ধি পেয়েছে। এবার যদি কাইনেটিক এনার্জিটা বৃদ্ধি পায়, কার? ইলেকট্রনের যদি গতি শক্তিটা বাড়ে, ইলেকট্রনের গতি শক্তি যদি বাড়ে, তাহলে নিবৃত্তি বিভবটাকেও বাড়াতে হবে। বোঝো বোঝো ঠেলা। এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড, জিনিসটা বোঝো ভালো করে। ক্যাথোড থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে, হ্যাঁ স্যার হচ্ছে, ক্যাথোড থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে। ক্যাথোড মানে হচ্ছে ওই মেটাল সেন্সিটিভ, মানে ওই মেটালটা, ওই ফটো সেন্সিটিভ মেটাল, সেই মেটাল থেকে যখন ইলেকট্রন নির্গত হচ্ছে, পুচুক 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 পুচুক, এই যে ইলেকট্রন গুলো নির্গত হচ্ছে, ইলেকট্রন গুলো কোন দিকে যাবে? অ্যানোডের দিকে যাবে। এবার অ্যানোডকে নেগেটিভ যে ভোল্টেজে রাখলে ইলেকট্রন আর যায় না এবং কারেন্ট আমরা শূন্য পাই, তাকে বলা হয় নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল, তাই তো? স্টপিং পোটেনশিয়াল, যাকে আমরা ভিএস বা ভি0 বা কাট অফ পোটেনশিয়াল এসবগুলো বলে থাকি। এবার শোনো, এবার এই ইলেকট্রন গুলোর এনার্জি গেছে বেড়ে ভাই, এই ইলেকট্রন গুলোর এনার্জি আগে যা ছিল তার থেকে এখন এনার্জি বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে। এবার ইলেকট্রন গুলোকে ওই পরিমাণ ভোল্টেজ দিলেও ইলেকট্রন গুলো তাকে ব্রেক করে চলে যাবে, তাহলে এইবারে নেগেটিভ ভোল্টেজটা বাড়াতে হবে। আগে যদি -10 ভোল্ট রাখলেই ইলেকট্রন গুলো আসতো না, দূরে পালাতো, এখন ইলেকট্রন গুলোকে এই 10 ভোল্ট আটকাতে পারবে না, ঢুকে যাবে একদম ভেতরে। তাহলে একে হয়তো -20 ভোল্ট দিতে হলো। তাহলে নিবৃত্তি বিভব কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, মানে আমরা বৃদ্ধি বলবো, নেগেটিভলি বাড়ছে মানে অ্যাকচুয়ালি কমছে, বাট এটাকে নেগেটিভ পোটেনশিয়ালে রাখা হয়েছে, তো মানে মেরুটাকে উল্টো করা হয়েছে, মানে ওইভাবে ধরো না, এটা বাড়াই হয়েছে, মানে বৃদ্ধি হয়েছে। তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না এরপরে, যে নিবৃত্তি বিভব বাড়বে বাড়বে। আরেকটা কি বলেছে? আরেকটা বলেছে যে, না ব্যাস এইটুকুই। 12 নম্বরের প্রশ্নতে কি বলেছে চলে যাই, বলো এক্সপ্লেনেশন ঠিক আছে? একটি আলোক কোষে আপতিত আলোর তীব্রতা অপরিবর্তিত রেখে, এবার আমি একটা জিনিস বলি, একটা হয় কম্পাঙ্ক, একটা হয় তীব্রতা। এখানে একটু কনফিউজ হয়। কম্পাঙ্ক মানে হচ্ছে প্রত্যেকটি ইলেকট্রনের শক্তি, কম্পাঙ্ক যদি বাড়ে বা কমে তাহলে প্রত্যেকটি ইলেকট্রনের শক্তি বাড়বে বা কমবে। কম্পাঙ্ক কাকে রিপ্রেজেন্ট করবে? এনার্জিকে। কার? ইচ ইলেকট্রন। ইচ ইলেকট্রন, প্রত্যেকটি ইলেকট্রনের এনার্জিকে সিগনিফাই করে। তীব্রতা কি? নাম্বার অফ ইলেকট্রন। ভুল করো না, ভুল করো না, তীব্রতা মানে নাম্বার অফ ইলেকট্রন, কতগুলো ইলেকট্রন এসে পরে আপতিত হলো, এই সরি নাম্বার অফ ফোটনস। তো যত নাম্বার অফ ফোটনস, যতগুলো ফোটনস আসবে, ঠিক ততগুলোই নাম্বার অফ ইলেকট্রনসকে, যেহেতু আইনস্টাইন ওটা বলে গেছেন, যতগুলো ফোটন ততগুলো ইলেকট্রনকে ওই লাফ মেরে মেরে বার করবে। তাহলে নাম্বার অফ ইলেকট্রনস, ওই আর কি, ইনডিরেক্টলি ইলেকট্রনস। এবার প্রশ্ন কি বলেছে, একটু প্রশ্নের দিকে যাওয়া যাক। একটি আলোক কোষে আপতিত আলোর তীব্রতা অপরিবর্তিত রেখে, মানে নাম্বার অফ ফোটনস যতগুলো আসছিল তাই আসছে, আগের থেকে একই আসছে, কিন্তু কম্পাঙ্ক দ্বিগুণ করলাম, কম্পাঙ্ককে দ্বিগুণ করলাম, মানে এনার্জিটা, প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি বেড়ে গেল। নির্গত ফটো ইলেকট্রনের গতি শক্তি
আর আলোক তড়িৎ প্রবাহের কি পরিবর্তন ঘটবে? নির্গত ইলেকট্রনগুলির গতিশক্তি। হ্যাঁ, গতিশক্তি বাড়বে। যদি আমার দেওয়া এনার্জিটা বাড়ে তাহলে গতিশক্তি বাড়বে। তাহলে 1 নম্বর হচ্ছে গতিশক্তি, গতিশক্তিটা বৃদ্ধি পাবে। 2 নম্বর হচ্ছে আমার কারেন্ট। কারেন্ট কি হয়? অ্যামাউন্ট অফ ইলেকট্রনস, কতগুলো ইলেকট্রন আসছে। ইলেকট্রনগুলোর এনার্জি কত তাতে কারেন্ট যায় আসে না। তীব্রতা এর ওপর, মানে কতগুলো ইলেকট্রন আছে তার উপর কারেন্ট ডিপেন্ড করে। কেন? যত নাম্বার অফ ইলেকট্রনস বেশি আসবে তত বেশি কারেন্ট পাবে। বাট প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি যদি বৃদ্ধি পায়, বাড়ুক, কি আছে তাতে? নাম্বার অফ ইলেকট্রনস তোই থাকলো না, 10টাই এলো, 10টা বেশি এনার্জি নিয়ে এলো, তাতে কি? এনার্জির সাথে কারেন্টের তো সম্পর্ক নেই। তাহলে 2 নাম্বারটা হচ্ছে নো চেঞ্জ। বলো, শর্টেড আছে? নো চেঞ্জ মানে কারেন্টের কোনো পরিবর্তন হবে না, আগে যা পাচ্ছিলে তাই পাবে। শুধু প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি বেড়েছে, বাট নাম্বার অফ ইলেকট্রনস বাড়েনি, নাম্বার অফ ফোটনস বাড়েনি। বলো, শর্টেড। 13 নম্বর, একটি আলোক কোষ থেকে 50 সেন্টিমিটার দূরে একটি আলোক উৎস রাখা আছে এবং আলোক তড়িৎ নিবৃত্তি বিভব V0 যদি আলোর কোষ মানে সোলার সেল যেটা ও আলোক উৎসের মধ্যবর্তী দূরত্ব এটা করা হয়, তাহলে নতুন নিবৃত্তি বিভবের মান কত হবে? একই থাকবে। নিবৃত্তি বিভব দূরত্বের উপরে ওইভাবে ডিপেন্ড করে না যে ক্যাথোড অ্যানোডের মধ্যে ডিস্টেন্সটা কতটা আছে, একেবারে তার উপরে নির্ভর করে না, কারণ তুমি এখানে এই ইকুয়েশন গুলোতে কোথাও তুমি ডিস্টেন্স পাবে না। ঠিক আছে? তো যেহেতু নিবৃত্তি বিভব মানে কি? সেই বিভবটা যে বিভব দিলে, মানে অ্যানোডকে ওই বিভবে রাখলে কোনো ইলেকট্রন অ্যানোডের দিকে যাবে না, মানে আমরা কারেন্ট পাবো না, এই হচ্ছে ব্যাপার। তো তুমি যতই দূরে রাখো না কেন, ইলেকট্রনের দূরত্বের উপরে ওইভাবে ডিপেন্ড করে না। ঠিক আছে? তো তুমি বলবে এইভাবে যে কোনো নির্ভর করে না, নিবৃত্তি বিভব ক্যাথোড অ্যানোডের মধ্যবর্তী দূরত্বের উপরে নির্ভর করে না বলে নিবৃত্তি বিভবের মান কোষ থেকে প্লেটটিকে দূরে রাখলেও একই থাকে। ঠিক আছে? আমি বলে দিলাম কিন্তু উত্তরটা, ঠিক আছে? যারা শুনলে ভালো ভালো বিষয়। বলো, শর্টেড হলো? 11 হলো, 12 হলো, 13টা বলে দিলাম। 14 নম্বর হচ্ছে আপতিত আলোর তীব্রতা দ্বিগুণ করা হলে, মানে নাম্বার অফ ফোটনসটা ডাবল হয়েছে। ফোটন এবারে ডাবল হচ্ছে, আগে যদি 100টা ফোটন বেরোতো এখন সেটা 2x হয়ে গেছে, দ্বিগুণ হয়েছে। আলোক তড়িৎ প্রবাহটা মানে কারেন্টটা বলছে, কারেন্টটা ডাবল হয়ে যাবে, 2x হয়ে যাবে। হলো। আর নির্গত ফটো ইলেকট্রনের গতিশক্তি, এটার কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। এক একটা ইলেকট্রনের শক্তির কোনো পরিবর্তন হবে না। বললাম এতক্ষণ ধরে অনেক বোঝালাম। আলোক তড়িৎ নিঃসরণে নিবৃত্তি বিভব নিচের বিষয়গুলির ওপর নির্ভর করে কি? আচ্ছা, নিবৃত্তি বিভবটা আপতিত আলোর তীব্রতা, নিবৃত্তি বিভব, আচ্ছা নিবৃত্তি বিভবটা V0টা আপতিত আলোর তীব্রতা মানে হচ্ছে নাম্বার অফ ফোটনস। ফোটন যদি বেশি নির্গত হয় না, তার উপরে নির্ভর করে না। 1 নম্বরের সাথে নো ডিপেন্ডেন্ট বা নট ডিপেন্ডেন্ট প্রথমটার উপরে নির্ভর করে না যে কতগুলো ইলেকট্রনস আসছে। প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি আপতিত আলোর কম্পাঙ্ক, হ্যাঁ কম্পাঙ্কের উপরে করে, ফ্রিকোয়েন্সির উপরে করে। ফ্রিকোয়েন্সি যদি বৃদ্ধি পায় নিবৃত্তি বিভবটাও বাড়বে, কারণ তাদের গতিশক্তিটা বৃদ্ধি পাচ্ছে। বেশি ভোল্টেজ দিলে তাদেরকে আটকানো সম্ভব, কমে আটকানো আগের মতো আর সম্ভব না। 16 নাম্বার, আপতিত আলোর কম্পাঙ্ক আর তীব্রতা বৃদ্ধি পেলে কোনো ফটো টিউব থেকে নির্গত ফোটো ইলেকট্রনগুলির কি পরিবর্তন ঘটবে? অনেকবার আলোচনা হলো, ভুলে যাচ্ছে না আর বলতে। 17 নাম্বার, একটি আলোক সংবেদী তলের প্রারম্ভিক কম্পাঙ্ক মানে যতটুকু দিলে ইয়েটা হবে λ0। আমি দিয়েছি কত? এমন ল্যামডা দিয়েছি সেটা হচ্ছে বেশি λ0 থেকে, সরি কম প্রথম কেসে, আর দ্বিতীয় কেসে হচ্ছে বেশি, ল্যামডাটা বেশি λ0টা কম। হ্যাঁ, দুটো কেস আছে। তো ল্যামডা যত কমবে তত এনার্জি বেশি হয়, তাহলে আমার দেওয়াটা অবশ্যই তার চেয়ে কম হতে হবে। তাহলে এই ক্ষেত্রে নির্গত হবে আর এই ক্ষেত্রে নির্গত হবে না, ফোটো ইলেকট্রন নির্গত হবে না। সর্টেড। 18 নম্বরে বলেছে একই দিকে গতিশীল একটি ইলেকট্রন একটা ফোটনের গতিশক্তি সমান লাভ করলো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। করে দিলাম এটা 18টা ওই সেম অ্যাজ তরঙ্গ দৈর্ঘ্য সমান কার গতিশক্তি বেশি। আচ্ছা, 7 মতো সেম অ্যাজ 7। ওকে। 19 নাম্বার, আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস করলে নির্গত আলোক ইলেকট্রনগুলির বেগের ওপর কি প্রভাব পড়বে? ল্যামডা যদি কমে
এনার্জি তাহলে ওদের বাড়বে। হ্যাঁ স্যার, এনার্জি যদি বাড়ে তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি সেটাও বৃদ্ধি পাবে। কাইনেটিক এনার্জি যদি বৃদ্ধি পায়, এটা কমন সেন্স, গতি শক্তি বাড়লে গতি বেগও বাড়বে, তাহলে ভেলোসিটি কি হবে, বৃদ্ধি পাবে স্যার। হলো। বেশ কম কম্পাঙ্কের আলো আপতিত হলেও ক্ষার ধাতুগুলি থেকে আলোক নিঃসরণ হয়ে থাকে। কেন? তার কারণ হচ্ছে যদি ওদের নিউটা কমও হয়ে থাকে, মানে ওদের এনার্জিটা কমও হয়ে থাকে, যায় আসে না, কারণ ক্ষার ধাতুগুলির যে ইলেকট্রন, তারা সবসময় ওই একটি ইলেকট্রন বা দুটি ইলেকট্রন, ক্ষার ধাতু বলেছে, ক্ষারীয় মৃত্তিকা বলেনি, আমি ধরে নিচ্ছি দুটোরই লাস্ট অরবিটে অষ্টক পূর্তির জন্য ওরা ইলেকট্রন দিতে চায়, ওরা ইলেকট্রন ছেড়ে দিতে চায়, ইলেকট্রন ত্যাগ করতে চায়, ওদের ইলেকট্রন ধনাত্মকতা বেশি, ঋণাত্মকতা নয়, ইলেকট্রন ধনাত্মকতা বেশি। ওরা ইলেকট্রন ত্যাগ করতে চায় কার জন্য, স্টেবিলিটির জন্য, অষ্টক পূর্তির জন্য, বা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করার আশাতে ইলেকট্রন ওরা ত্যাগ করে দেয়। ওরা এমনি ইলেকট্রনকে ত্যাগ করার চেষ্টা করে, ইলেকট্রন তড়িৎ ধনাত্মকতা বেশি, সেই কারণে তাদের ওয়ার্ক ফাংশন অনেক কম হয়। এই শব্দটা ইউজ করবে, কি ওয়ার্ডস গুলো লেখার চেষ্টা করো, ঠিক আছে? ওয়ার্ক ফাংশনটা অনেক কম হয়। ওয়ার্ক ফাংশন মানে ন্যূনতম যত শক্তিটা দিলে ওর হবে, ওর ইলেকট্রন নির্গত হবে। তাই আমি যদি কম কম্পাঙ্কের দিই, মানে কম শক্তিওয়ালা রেডিয়েশনও যদি দিই, তাহলেও কিন্তু ক্ষারীয় ধাতুর ক্ষেত্রে বা ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এইগুলোর ক্ষেত্রে আহ, আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট যেটা, সেটা দেখতে পাই, বা আলোক তড়িৎ ক্রিয়া আমরা দেখতে পাই, মানে ইলেকট্রন নির্গত হয়। তো এত দূর ছিল আমাদের আজকে হ্যাশট্যাগ এ, অর্থাৎ ফার্স্ট পার্ট। আজকের ভিডিওতে আমরা পুরো 19টা প্রশ্ন নিয়ে চর্চা করলাম, ডিটেলে চর্চা করলাম, একবারই ডিটেলে। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমরা পরবর্তী পার্টটা আলোচনা করবো। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।